পড়েছি তোর মায়। লেখিকা তাহমিনা ইসলাম। গল্পের 10তম অংশ। মাহিরের দেওয়া শাড়িটা পরে পার্কে বসে আছে নিহিন। অধীর আগ্রহে অপেক্ষা করছে তার প্রিয় মানুষটির জন্য। অপেক্ষা করা জিনিসটা ভীষণ বিরক্তিকর। একমাত্র যে অপেক্ষা করে সেই বুঝে। কিন্তু প্রিয় মানুষটার জন্য অপেক্ষা করতে কেন যেন এই বিরক্তিটা আসেই না। প্রিয় মানুষটার জন্য অপেক্ষা করার মধ্যেও একটা অদ্ভুত ভালো লাগা কাজ করে। কিছুক্ষণের মধ্যেই তার অপেক্ষার অবসান ঘটে। মাহির আসছে। যেই না মাহির তার কাছে এসে হাতটা ধরবে ঠিক তখনই তার মুখে পানি এসে পড়ে। সাথে সাথে নিহিন লাফিয়ে শোয়া থেকে উঠে পড়ে। আর তার চোখের সামনে পানির গ্লাস হাতে মীরাকে আবিষ্কার করে। মীরা তাকে কি যেন বলছে কিন্তু ঘুমের ঘোরে থাকায় কোন কথাই তার কর্ণপাত হয়নি। মীরা নিহিনের মাথায় গাঁটটা মেরে বলে, এই তোর কানে যাচ্ছে না আমার কথা? কি হয়েছে? এভাবে চিৎকার করে কথা বলছিস কেন? চিৎকার করে বললাম বলেই তো তোর কানে গেল। এতক্ষণ তো ভালোভাবেই বলছিলাম। আমার কথাগুলো তোর কানে গেছে কি? নিহিন চোখে মুখে এক হ্রাস বিরক্তি নিয়ে বলে, এভাবে কেউ ঘুম থেকে উঠায়? পুরো ভিজিয়ে দিলি আমাকে। তো কি করব? অনেকক্ষণ তো ডেকেছি কিন্তু তোর কোন হুঁশই নেই। এরকম বলদের মতো কেউ ঘুমায়? আমি তো ভেবেছি তুই বেহুশ হয়ে গেছিস। এতদিন ধরে পরীক্ষা দেওয়ার পর আজকে অবশেষে পরীক্ষাটা শেষ হলো। ভেবেছিলাম টানা ঘুম দিব। কিন্তু তুই এসে আমার ঘুমটা তো ভাঙলি, সাথে আমার সুন্দর স্বপ্নটারও 12টা বাজিয়ে দিলি। মীরা নিহিনের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলে, কি স্বপ্ন দেখছিলি? বলবো না তোকে? আমার স্বপ্নটা ভেঙে দিয়ে আবার জিজ্ঞেস করতে আসছে। হু হু বলেই মীরাকে ভেঙচি দেয়। ঠিক আছে তাহলে আমিও বলবো না। গেলাম। তোকে একটা খুশির সংবাদ দিতে এসেছিলাম। কিন্তু আর দিব না। বলেই সে চলে যেতে নিবে নিহিন লাফিয়ে বিছানা থেকে উঠে মীরাকে জড়িয়ে ধরে বলে, আহা ভাবিজান, এত রাগ করছেন কেন? বলবো তো। বল। নিহিন একটু লাজুক লাজুক ভাব করে বলে, মাহির ভাইকে দেখেছি স্বপ্নে। আমি উনার জন্য অপেক্ষা করছিলাম। যেই না উনি এলেন তুই স্বপ্নটা ভেঙে দিলি। তাই? তাহলে তো তোর স্বপ্নটা সত্যি হলো। মানে? মানে আমি তোকে এটাই বলতে এসেছিলাম যে মাহির ভাই এসেছে। কি? জি। কতদিন দেখিনি উনাকে। পরীক্ষা চলাকালীন তো ঠিকমতো কথাও হয়নি। উনিও হয়তো তোকে দেখবেন বলেই এসেছেন। যা যা তাড়াতাড়ি যা। ঠিক আছে। তুই যা, আমি আসছি। ওকে। মীরা চলে যাওয়ার সাথে সাথেই নিহিন গিয়ে আয়নার সামনে দাঁড়ায়। তার চুলগুলো এলোমেলো হয়ে আছে। চোখের নিচে কালি। পুরো ভূতের মতো লাগছে ওকে। আয়নায় নিজের এমন অবস্থা দেখে এক হ্রাস হতাশা নিয়ে সে বিছানায় বসে পড়ে। পরীক্ষার কারণে ঠিকমতো ঘুম হয়নি। নিজের প্রতি কোন যত্ন নেওয়াই হয়নি। যার ফলস্বরূপ তার এই অবস্থা। এই চেহারা নিয়ে আমি মাহির ভাইয়ের সামনে যাব। উনি তো আমাকে দেখেই ভয় পেয়ে যাবেন। কিন্তু এতদিন পর মাহির ভাইকে দেখার সুযোগ পেলাম। সেই সুযোগ হাতছাড়া করি কি করে? না। যা হবে পরে দেখা যাবে। এখন আমার নিচে যেতেই হবে। যেই ভাবা সেই কাজ। তড়িঘড়ি করে ওয়াশরুমে চলে যায় নিহিন। ফ্রেশ হয়ে সুন্দর করে চুল বেঁধে বেরিয়ে পড়ে তার মাহির ভাইকে দেখার উদ্দেশ্যে। মাহির ডাইনিংয়ে বসে আরিয়ানের সাথে গল্প করছে। নিহিন গিয়েই সালাম দেয়। নিহিনকে দেখে মাহির মুচকি হেসে তার সালামের জবাব দিয়ে বলে, কেমন আছেন নিহি রানী? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি রে? সেই কখন মীরা গিয়ে ডেকে এসেছে। এতক্ষণ পর এলি। ফুপ্পি, তুমিও এসেছো? মীরা তো আমাকে বলেইনি যে তুমি এসেছো। বলতে বলতে নিহিন মালিহা খানকে জড়িয়ে ধরে। মালিহা খান নিহিনের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলেন, কতদিন পর দেখছি আমার মেয়েটাকে। সেই যে বিয়ের সময় দেখেছিলাম। আর দেখিনি। তোর কি ইচ্ছে করে না ফুপ্পিকে দেখতে যেতে? তুমি তো জানো আমার পরীক্ষা চলছিল। চেহারার কি অবস্থা করেছিস? পরীক্ষা এলেই আর নিজের প্রতি কোন খেয়াল থাকে না তোর? মারিয়া খান বলেন, তুমি ওকে একটু বুঝাও তো আপা।
আমার একটা কথাও শুনে না মেয়েটা। আমি টাইম মতো জোর করে খাইয়ে দিই বলে খাওয়া দাওয়াটা ঠিক মতো হয়েছে, না হলে তো ওকে আর দেখাই যেত না। ঠিক আছে, তাহলে আজকেই আমি আমার মেয়েকে নিয়ে যাব। কিন্তু মারিয়া খানকে আর কোন কথা বলতে না দিয়েই মালিহা খান বলেন, কোন কিন্তু না? আমি ওকে নিতেই এসেছি। আর কদিন পর তো মেয়েটা তোমার কাছেই। মারিয়া খানকে আর কোন কথা বলতে না দিয়েই রাজিয়া খান বলেন, সেটাই। আর কদিন পর তো তোমার কাছেই পাঠাতাম। রাজিয়া খানের কথায় মালিহা খান আর মারিয়া খান যেন হাঁফ ছেড়ে বাঁচেন। নিহিন ভ্রু কুঁচকে তাকিয়ে জিজ্ঞেস করে, কেন? রাজিয়া খান মালিহা খানের দিকে তাকাতেই মালিহা খান বলেন, কেন আবার? আমি বলেছিলাম তোর পরীক্ষা শেষ হলে যেন তোকে আমার কাছে পাঠাই। কিন্তু তোর মা বলেছিল আরো পরে পাঠাবে। তাই আমি নিজেই চলে এলাম তোকে নিতে। মাহির গল্পে ব্যস্ত থাকলেও সে সবটাই খেয়াল করেছে। ওদের কথায় মাহিরের খটকা লাগে। মালিহা খান এক প্রকার জোর করেই তার সাথে চলে এসেছে। যেই না শুনেছেন মাহির এখানে আসছে তখন থেকেই মাহিরের সাথে আসার জন্য বাচ্চাদের মতো জেদ করছিলেন তিনি। এছাড়াও তিনি একটা বারের জন্য বলেননি যে তিনি নিহিনকে নিতে আসছেন। মাঝে মাঝে নিজের মাকেও বুঝতে পারে না মাহির। চল নিহিন, আমরা মা মেয়ে কিছুক্ষণ গল্প করি, বলেই মালিহা খান নিহিনকে নিয়ে উপরে চলে যান। নিহিনকে রুমে নিয়ে এসেই দরজা বন্ধ করে দেন তিনি। দরজা বন্ধ করতে দেখে নিহিন কিছুটা অবাক হয়। আর বলে, দরজা কেন বন্ধ করছো ফুপ্পি? তুই কি সব ভুলে গেলি নিহিন? কি ভুলে যাব? কালকের দিনের কথা। প্রথমে কিছু বুঝতে না পারলেও পরক্ষণে মনে পড়তেই নিহিন বলে, ইসস, এটা কি করে ভুলে গেলাম আমি? মালিহা খানকে জড়িয়ে ধরে বলে, থ্যাংক ইউ ফুপ্পি। পরীক্ষার চাপে পড়ে আমার খেয়াল ছিল না। ভাগ্যিস তোমার মনে ছিল। আমি কি করে ভুলি? মালিহা খান, নিহিন আর মাহির বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন। কিছুদূর যেতেই মালিহা খান ড্রাইভারকে বলেন, গাড়ি থামাও। মাহির জিজ্ঞেস করে, কেন আম্মু? আমি আর নিহিন এখানে নেমে যাব। তুই অফিসে চলে যা। আমাদের কিছু কেনাকাটা করতে হবে। এখন আবার কি কিনবে? যা নেওয়ার কালকে নিও। আমি নিয়ে আসবো কাল তোমাদের। নিহিন বলে, না না, আমার ইমার্জেন্সি কিছু জিনিস নেওয়ার আছে। আজকেই নিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমিও সাথে যাচ্ছি। তোমাদের একা কি করে ছেড়ে দিব আমি? অফিস না হয় একটু দেরি করেই যাব। না তোর যেতে হবে না মাহির। আমরা পারবো যেতে। আর সমস্যা হলে আমরা আদিলকে ডেকে নেব। তোর শুধু শুধু দেরি হবে। তুই চলে যা। ওকে তাহলে তোমরা গাড়ি নিয়ে যাও। আমি এখানে নেমে যাই। আর আমি আদিলকে বলে দিচ্ছি চলে আসতে। ঠিক আছে, সাবধানে যাস। অফিস থেকে এসেই মাহির ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়। আসার পর থেকে সে নিহিনকে একবারের জন্য দেখতে পায়নি। নিশ্চয় রুমে ঘাপটি মেরে বসে আছে। এই মেয়েটা আমার থেকে এত পালিয়ে পালিয়ে বেড়ায় কেন বুঝি না। বলতে বলতে সে নিহিনের রুমের দিকে যায়। দরজা খোলা দেখে ভেতরে উকি দেয়। কিন্তু কাউকেই তো দেখা যাচ্ছে না। নিহিন কি রুমে নেই? নিশ্চিত হওয়ার জন্য সে দরজায় নক করে। কিন্তু তাও কোন সাড়া শব্দ নেই। এবার সে নিহিনকে ডাকতে ডাকতে রুমেই ঢুকে পড়ে। বারান্দা, ওয়াশরুম সব চেক করে নিহিনকে দেখতে না পেয়ে নিচে নেমে আসে। মালিহা খান রান্নাঘরে কাজ করছেন। সেখানেও নিহিন নেই। আম্মু, বল, তোমার বৌমা কই? কোন বৌমা? আমার বউ। তুই বিয়ে করে ফেলেছিস মাহির। হায় আল্লাহ, আমি তোর বিয়ে নিয়ে কত কিছু ভেবে রেখেছিলাম আর তুই কিনা আমাকে না জানিয়েই বিয়ে করে ফেললি। এসব ড্রামা থেকে শিখেছো আম্মু? তুমি তো এরকম ছিলে না। তুই কি ভেবেছিস সব ড্রামা তোরা একাই করতে পারিস? আমরা পারি না। আমি আবার কি ড্রামা করলাম? এই যে বিয়ে না করেও বউ বউ করছিস, বিয়ের পর কি করবি আল্লাহই জানে। ঠিক আছে, তোমাকে বলতে হবে না। আমি নিজেই খুঁজে নিচ্ছি আমার বউকে। এই দাঁড়া, কোথায় যাচ্ছিস? তোমার রুমে। এখানে কোথাও যেহেতু নেই তাহলে তোমার রুমেই তো পাওয়া যাবে ওকে। হ্যাঁ আমার রুমেই আছে। কিন্তু তুই ওখানে যাবি না। কেন?
ও ঘুমোচ্ছে। এই সময় কেউ ঘুমায়? আরেকটু পর এশার আজান দিবে। মেয়েটা এসে টায়ার্ড হয়ে গিয়েছে, তাই ঘুমিয়ে পড়েছে। তুই এখন ওকে আর ডাকিস না। রুমে যা, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। মাহির বাধ্য হয়ে রুমে চলে যায়। রুমে এসেই বিড়বিড় করতে থাকে। বউটাকে একটু মন ভরে দেখতেও পারলাম না। মহারানী কখন ঘুম থেকে উঠবেন, তারপর উনার দেখা পাবো। ধুর, এই বলে সে শুয়ে পড়ে। শুয়েই আবার লাফিয়ে উঠে আর বলে, লুকিয়ে লুকিয়ে তো দেখা যায় না। আম্মু যতক্ষণ রান্নাঘরে থাকবে ততক্ষণ দেখা যাবে না, কারণ ওদিকে গেলেই তো আম্মুর চোখে পড়বে। একরাশ হতাশা নিয়ে সে আবারও শুয়ে পড়ে। মালিহা খান খাবার নিয়ে এসে মাহিরকে এভাবে শুয়ে থাকতে দেখে বলেন, কি রে, এখন তুই এভাবে শুয়ে পড়লি যে? তখন তো নিহিন অসময়ে ঘুমোচ্ছে বলে বক বক করলি। আমি তো আর ওর মতো ঘুমাচ্ছি না আম্মু, এমনিতেই শুয়ে আছি। ঠিক আছে, উঠে পড় এবার, খেয়ে নে। তুমি এখানে রেখে যাও আম্মু, আমি খেয়ে নিব। মালিহা খান ছেলের এহেন অবস্থা দেখে খাবার রেখে মুচকি হেসে বেরিয়ে পড়েন। আর যেতে যেতে বলেন, আমার ছেলেটাও হয়েছে বউ পাগল। মাহির খেয়ে ল্যাপটপ নিয়ে বসে। রাত 9টা বাজতেই মালিহা খান খাওয়ার জন্য ডাক দেন। মাহির নিচে এসে দেখতে পায় নিহিন আর মালিহা খান খাবার রেডি করছেন। নিহিনকে দেখতে পেয়ে মাহির একটু স্বস্তি পায়। চেয়ার নিয়ে বসতে বসতে বলে, কি রে, তুই আজকাল অসময়ে ঘুমাস নাকি? মাহির কথাটা বলতেই নিহিন মালিহা খানের দিকে তাকায়। তারপর বলে, টায়ার্ড লাগছিল তাই ঘুমিয়ে পড়েছিলাম। কিন্তু তোকে দেখে একটুও মনে হচ্ছে না তুই ঘুমিয়েছিলি। উঠলাম তো অনেকক্ষণ হলো, তাই হয়তো বোঝা যাচ্ছে না। মালিহা খান মাহিরকে বলেন, তোর আব্বুর সাথে কথা হয়েছে তোর? ওরা কত দূর? আব্বুর সাথে কথা হয়নি, আদিলের সাথে হয়েছে। ও বলেছে 45 ঘন্টার মধ্যেই চট্টগ্রামে পৌঁছে যাবে। আজ না গেলে কি হতো না? ছেলেটাকে এসেই আবার বের হতে হলো। ঠিকমতো খাওয়া দাওয়া করেছে কিনা কে জানে। তুমি এত চিন্তা করো না আম্মু, যেখানে আব্বু আছে সেখানে তোমার আদিলের খাওয়া নিয়ে আর চিন্তা করতে হবে না। আব্বুকে তো জানো, সময়ের কাজ সময়েই করেন। এতক্ষণে হয়তো খেয়ে নিয়েছেন। আর আজকে যাওয়াটা খুব জরুরি ছিল। দুদিক সামলাতে না হলে আমিই যেতাম। আব্বুর যাওয়া লাগতো না। তোরা বাপ ছেলে কাজ ছাড়া আর কিছু বুঝিস নাকি? বুঝি তো। কি? নিহিনের দিকে একবার তাকিয়ে বলে, সেসব তুমি বুঝবে না। নিহিনের প্রায় খাওয়া শেষ। সেই খাওয়া শেষ করে উঠতে যাবে তখনই মাহির আবার তার থালায় আরো ভাত দিয়ে বলে, কোথায় যাচ্ছিস? আগে এগুলো শেষ কর, তারপর যাবি। আমি আর খেতে পারবো না। খেতে তো তোকে হবেই। চেহারার কি অবস্থা করেছিস? তাড়াতাড়ি খেয়ে নে। নিহিন অসহায় মুখ করে মালিহা খানের দিকে তাকায়। সেটা দেখে মাহির বলে, আম্মুর দিকে কি দেখছিস? আম্মু আজ তোকে বাঁচাতে পারবে না। না খেলে আমি জোর করে খাইয়ে দিব কিন্তু। মাহির, না আম্মু, তুমি ওর হয়ে কিছু বলবে না। ও চেহারার কি অবস্থা করেছে দেখেছো? ওর ঘুম, খাওয়া দাওয়া কোন কিছুরই ঠিক নেই। মামি কি বলেছিলেন শুনুনি? ওকে আর ছাড় দেওয়া যাবে না। নিহিন অসহায় মুখ করে মাহিরকে বলে, প্লিজ মাহির ভাই, আমি আর খেতে পারবো না। খেতে না পারলে এদিকে আয়। কেন? আমি খাওয়াবো। না না আমি খেয়ে নিচ্ছি। গুড গার্ল। মালিহা খান ওদের কাণ্ড দেখে হাসেন। মাহিরের মাত্রই ঘুম এসেছে, এর মধ্যেই কেউ দরজায় নক দেওয়াতে তার ঘুম ভেঙে যায়। মাহির উঠে দরজা খুলতেই মালিহা খানকে দেখতে পায়। কি হয়েছে আম্মু? তুমি এখনো ঘুমাওনি যে? আমি তো ঘুমোচ্ছিলাম। কিন্তু ঘুম ভাঙতেই দেখি নিহিন আমার পাশে নেই। নেই মানে? নেই মানে আমি পুরো বাড়ি খুঁজে ফেলেছি। ও কোথাও নেই। মাহির আতঙ্কিত হয়ে বলে, কি বলছো এসব? এত রাতে ও কোথায় যাবে? তুই একটু ছাদে গিয়ে দেখ না। শুধু ওখানেই দেখা বাকি। ঠিক আছে, আমি দেখছি। বলেই সে হন্তদন্ত হয়ে ছাদে চলে যায়। মালিহা খানও তার পিছু পিছু যায়। মাহির ছাদে গিয়েই দেখতে পায় নিহিন তার দেওয়া শাড়িটা পরে দাঁড়িয়ে আছে। আর তার পাশেই অনেকগুলো জ্বলন্ত মোমবাতি দিয়ে লেখা হ্যাপি বার্থডে।
এছাড়াও ছাদের এক কোণায় টেবিলে একটা কেক রাখা আছে, সেখানেও অনেকগুলো বেলুন দিয়ে সাজানো। মাহির সবকিছু দেখে অবাক হয়ে যায়। তখনই মালিহা খান আর নিহিন একসাথে বলে উঠে, শুভ জন্মদিন। মাহির বলে, অনেক অনেক ধন্যবাদ। কিন্তু আম্মু, তোমরা এটা ঠিক করনি। কি? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। আমি তো সত্যিই ভেবে নিয়েছিলাম যে নিহিনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এত রাতে তোকে আর কি বলে ছাদে আনতাম, তাই এটা বলেই নিয়ে এসেছি। আমার তো জন্মদিনের কথা মনেই ছিল না। কিন্তু তোমরা এসব করলে কখন? আমি কিছুই করিনি। সব নিহিন করেছে। তুই যখন নিহিনকে খুঁজছিলি তখন ও ছাদে ছিল। আচ্ছা, এবার আমার কাছে সব পরিষ্কার হলো। আমাকে ছাড়া কেনাকাটা করতে যাওয়া, নিহিনকে ডাকার জন্য আমাকে রুমে ঢুকতে না দেওয়া, সবকিছু আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। এবার আয়, কেকটা কেটে নে। অনেক রাত হয়েছে, আমার ঘুম আসছে। মাহির কেক কেটে দুজনকে খাইয়ে দেয়। নিহিন আর মালিহা খানও মাহিরকে খাইয়ে দেয়। তারপর মালিহা খান ঘুমাতে চলে যান। নিহিন মাহিরের দিকে একটা প্যাকেট এগিয়ে দিয়ে বলে, এটা আপনার জন্য। মাহির প্যাকেটটা সহ নিহিনকে টান দিয়ে নিজের কাছে এনে বলে, সব আপনার পরিকল্পনা ছিল? না, আমি আর ফুপ্পি অনেক আগেই সব প্ল্যান করে রেখেছিলাম। ধন্যবাদ। বলেই নিহিনকে ছেড়ে দিয়ে মাহির ভালোভাবে দেখে। তার দেওয়া শাড়িটা পরে নিহিনকে ভীষণ সুন্দর লাগছে। চুলগুলো খোপা করে বাঁধা, কানে ঝুমকো, কানের দুল, কাজল, কালো চোখ, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, হাতে মাহিরের দেওয়া সেই চুড়ি। সবকিছু মিলিয়ে অসাধারণ লাগছে নিহিনকে। মাহির নিহিনের কাছে এসে চুলের খোপা খুলে দিতে দিতে তার কানে ফিসফিস করে বলে, একদম মায়াবতী লাগছে। খোপা খুলে দেওয়াতে চুলগুলো কোমর ছুঁয়েছে। চাঁদের আলোয় অনেক স্নিগ্ধ লাগছে নিহিনের মুখোশী। মাহির সামনে থাকা চুলগুলো কানে গুজে দিতে দিতে বলে, শাড়ি কে পরিয়ে দিয়েছে? আম্মু। আজ প্রথম তোকে শাড়ি পরা দেখলাম। জানিস, এই শাড়িটা যখন কিনেছিলাম তখন কল্পনায় ভেবে নিয়েছিলাম তোকে এই শাড়িটা পরে দেখতে কেমন লাগবে। কিন্তু কিন্তু কি? কিন্তু আমার কল্পনার চেয়েও অনেক বেশি সুন্দর লাগছে তোকে। মাহির নিহিনের দু গালে হাত রেখে বলে, আমাকে এরকম একটা সুন্দর মুহূর্ত উপহার দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ নিহিরানি। এই মুহূর্তটা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। এত ধন্যবাদ দিবেন না প্লিজ। ঠিক আছে, তাহলে অন্য কিছু দিই। আজ তোকে আমি সবকিছু বলবো। তুই এতদিন যা যা জানতে চেয়েছিলি, তোর মনে যা যা প্রশ্ন ছিল, যা যা আমার কাছ থেকে শুনতে চেয়েছিলি, সব আজ তোকে বলবো আমি। মাহিরের কথা শুনে নিহিনের বক্ষস্পন্দন জোরালো হয়। সে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে থাকে মাহিরের দিকে। মাহিরের কথা শুনে নিহিনের বক্ষস্পন্দন জোরালো হয়। সে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে থাকে মাহিরের দিকে। মাহির ছাদের রেলিং ধরে আকাশের পানে তাকিয়ে বলতে শুরু করে, আমি জানি তোর আমার উপর অনেক অভিমান ছিল। হয়তো এখনো আছে। কারণ আমি তোকে ছেড়ে চলে গিয়েছিলাম। আমি চলে যাওয়ার পর তুই যতটা কষ্ট পেয়েছিস তার চেয়ে বেশি কষ্ট আমি পেয়েছি। এমন কোন দিন ছিল না যেদিন আমার তোকে মনে পড়েনি। এমন কোন মুহূর্ত ছিল না যখন আমি তোকে মিস করিনি। খুব ইচ্ছে করতো তোর সাথে কথা বলতে, কিন্তু তুই তো আমার সাথে কথা বলতে চাইতি না। যদিও এটা স্বাভাবিক। তুই হয়তো মনে করেছিলি আমি ভীষণ স্বার্থপর একটা মানুষ। আমি তোর কষ্টের কথা না ভেবেই চলে গিয়েছি। নিজের স্বার্থের জন্য তোর শিশু মনে কষ্ট দিয়ে আমি চলে গিয়েছিলাম। হ্যাঁ, আমি তখন স্বার্থপরের মতোই কাজ করেছিলাম। আমি তখন না গেলে যে তোকে আমার পাওয়া হতো না। যদি তোকে আমি হারিয়ে ফেলতাম, তখন সারাটা জীবন আমাকে তোকে না পাওয়ার কষ্টটা কুরে কুরে খেত। তুই অন্য কারোর হয়ে গেলে আমি সহ্য করতে পারতাম না। নিহিন শুধু অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। মাহির কি বলছে সে কিছুই বুঝতে পারছে না। মাহির এবার তার দিকে ফিরে তাকায়। নিহিনের কাছে এসে তার দু কাঁধে হাত রেখে বলে, আমি তোকে ভালোবাসি নিহি। ভীষণ ভালোবাসি। আর এই ভালোবাসা এখনের নয়। সেই 6 বছর আগেই আমার মনে তুই জায়গা করে নিয়েছিলি।
তুই তখন ছোট ছিলি, তাই আমার ভালোবাসা বুঝতে পারিসনি। কিন্তু আমি তখনই মন দিয়ে বসেছিলাম তোকে। তুই যখন সব কথা এসে আমার সাথে শেয়ার করতি, তখন আমি মন দিয়ে তোর সব কথা শুনতাম। তোর সব বায়না, আবদার মেটানোর জন্য আমি পাগল হয়ে যেতাম। কিন্তু অন্য কারোর ক্ষেত্রে এটা হতো না। নৌসিনও তো ছোট ছিল, কিন্তু ওর জন্য আমি এমন করতাম না। আমার শুধু তোর সঙ্গ ভালো লাগতো। তুই আমার সাথে থাকলে যেই ভালো লাগাটা কাজ করতো, সেটা অন্য কারোর জন্য হতো না। আবার তুই চলে গেলে আমার ভালো লাগতো না। আমি মাঝে মধ্যেই আরিয়ানের সাথে দেখা করার নাম করে তোকে দেখতে যেতাম। তোকে না দেখলে আমি শান্তি পেতাম না। আমার অস্থির লাগতো। এক সময় আমি বুঝতে পারি যে আমি তোকে ভালোবেসে ফেলেছি। আর যে কোনো মূল্যে আমার তোকে লাগবেই। তোকে ছাড়া আমি থাকতে পারবো না। তুই আমার সবকিছুর সাথে মিশে গেছিস। যখন আমি বুঝতে পারলাম যে আমি তোকে ভালোবাসি, তখনই সব কেমন যেন উল্টপাল্ট হয়ে গেল। আমি স্কলারশিপ পেলাম। আব্বু জেদ ধরে বসলো যে আমাকে দেশের বাইরে পাঠাবেন। আমাকে ওখানেই পড়তে হবে। দোটানায় পড়ে গেলাম আমি। একদিকে আব্বুর জেদ, অন্যদিকে তুই। তোকে ছাড়া আমি কিভাবে থাকব? যেই নিহিকে দুদিন না দেখলে আমি অস্থির হয়ে যেতাম, সেই নিহিকে ছেড়ে আমি কি করে চলে যাব? যেখানে আমার নিহি নেই, সেখানে আমি কিভাবে থাকব? তাই সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি যাব না। কিন্তু সেটা আব্বুকে জানানোর আগেই আব্বু সব রেডি করে ফেলেছিল। তাও আমি আব্বুকে বলে দিয়েছিলাম যে আমি যাব না। কিন্তু আব্বু আমাকে অনেক বুঝিয়েছিল। আব্বু আমাকে কথা দিয়েছিল যে আমি গেলে উনি নিজে আমাদের বিয়ে দিবেন। আমি না আসা পর্যন্ত উনি তোকে দেখে রাখবেন। তোকে কারোর হতে দিবেন না। কিন্তু আব্বু না বলা অবধি যেন আমি আমার ভালোবাসার কথা প্রকাশ না করি। বিশেষ করে তোকে যেন এসব না বলি। কারণ আমি যদি এসব তোকে বলতাম, তাহলে তোর পড়াশোনার ক্ষতি হতো। আমারও এটাই মনে হয়েছিল। তাই এত বছর ধরে এত কষ্ট হওয়া সত্ত্বেও আমি তোকে আমার ভালোবাসার কথা জানাইনি। এবার তুই ভেবে দেখ, তুই যতটা কষ্ট পেয়েছিস তার চেয়ে 1000 গুণ বেশি কষ্ট আমি পেয়েছি। যখনই তোকে দেখতে ইচ্ছে করতো, তোর ছবি দেখতাম। আমার পুরো রুম জুড়ে তোর ছবি ছিল। তুই সশরীরে আমার সাথে না থাকলে কি হবে? তুই আমার পুরো অস্তিত্ব জুড়ে ছিলি। নিহিনের চোখের কার্নিশ বেয়ে ক্রমশ জল গড়িয়েই চলেছে। মানুষটা তাকে এত ভালোবাসতো, আর সে কিনা এতদিন এই মানুষটাকে নিয়ে এত উল্টো পাল্টা ভেবেছিল। না বুঝেই সে কত কষ্ট দিয়েছে মানুষটাকে। কত অবহেলা, কত উল্টো পাল্টা কথা শুনিয়েছে মানুষটাকে। এসব ভেবেই তার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, অক্ষিপট ভিজে আছে, বুকে অসহ্য যন্ত্রণা হচ্ছে। দাঁড়িয়ে থাকার শক্তিটুকুও সে হারিয়ে ফেলেছে। শরীরটা যেন ভার হয়ে আসছে। হুট করেই সে মেঝেতে বসে পড়ে। মাহির বিচলিত হয়ে তার দিকে এগিয়ে আসে। সেও মেঝেতে বসে পড়ে, আর নিহিনকে আগলে কাঁপা কাঁপা গলায় বলে, কি হয়েছে নিহি? কি হয়েছে তোর? খারাপ লাগছে? কথায় কষ্ট হচ্ছে? আমাকে বল প্লিজ। নিহি। সাথে সাথেই নিহিন ঝাপটে ধরে মাহিরকে। আর জোরে জোরে কাঁদতে শুরু করে। মাহিরও নিহিনকে তার বুকের সাথে আগলে নেয়। আর বলে, কাঁদছিস কেন নিহি? আমি তোকে ছেড়ে আর কোথাও যাব না। সব সময় তোকে আগলে রাখবো। আর কোন কষ্ট পেতে দেব না তোকে। তুই প্লিজ কাঁদিস না নিহি। তুই কাঁদলে যে আমার অনেক কষ্ট হয়। আমি সব সহ্য করতে পারলেও তোর কান্না, তোর কষ্ট সহ্য করতে পারবো না নিহি। নিহিন মাহিরকে আরো শক্ত করে জড়িয়ে ধরে ক্রন্দনরত অবস্থায় বলে, আই এম সরি মাহির ভাই। আমি আপনাকে না বুঝে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। অনেক উল্টো পাল্টা কথা বলেছি আপনাকে। আপনি প্লিজ আমাকে ক্ষমা করে দিন। তুই আমাকে কোন কষ্ট দিসনি নিহি। নিজেকে এভাবে দোষারোপ করিস না প্লিজ। কষ্ট তো আমি দিয়েছি তোকে। তুই প্লিজ আর কাঁদিস না নিহি। আমার বুকে যে যন্ত্রণা শুরু হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে নিহিনের কান্না কমলেও সে এখনো মাহিরকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। যেন ছাড়লেই সে চলে যাবে। মাহির নিহিনের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, এবার উঠো। উঠে এখানে চেয়ারে বসো।
আমি তোর জন্য পানি নিয়ে আসছি। মাহির নিহিনকে চেয়ারে বসিয়ে পানি আনতে যেতে চাইলে নিহিন তার হাত ধরে ফেলে আর বলে, আমার পানি লাগবে না। আপনি প্লিজ আমার পাশে বসুন। আমাকে রেখে যাবেন না প্লিজ। আমার কাছেই থাকুন। মাহির নিহিনের পাশে গিয়ে বসতেই নিহিন আবারও তাকে জড়িয়ে ধরে। এই দিনটার জন্য কতই না অপেক্ষা করেছিল মাহির। আজ তার প্রেয়সীকে নিজের বুকের সাথে আগলে ধরে সে যে শান্তিটা অনুভব করছে সেটা বোধ হয় সে আর কোন কিছুতেই পায়নি। নিহিনও তার কাঙ্ক্ষিত মানুষটির বুকে পরম শান্তি অনুভব করছে। ইচ্ছে করছে এভাবেই এই মানুষটাকে এভাবে জড়িয়ে ধরে থাকতে। মাহির তার চুলে বিলি কেটে দিতে দিতে বলে, নিহি পাখি, আমার ভীষণ ইচ্ছে করছে তোর কোলে কিছুক্ষণ মাথা রাখতে। ইচ্ছেটা কি পূরণ হবে আজ? পুরো ছাদ চাঁদের জ্যোৎস্নায় আলোকিত হয়ে আছে। নিহিনের কোলে মাথা রেখে শুয়ে আছে মাহির। নিহিন তার চুলে বিলি কেটে দিচ্ছে। চাঁদের আলোয় মাহিরের মুখটা কতটা স্নিগ্ধ দেখাচ্ছে। নিহিন মুগ্ধ নয়নে চেয়ে আছে সেই স্নিগ্ধ মুখশ্রী। এই মানুষটা তার, একান্তই তার। ভাবতেই অষ্টাদশীর মন প্রশান্তিতে ভরে যাচ্ছে। মাহির চোখ বুজে আছে। নিহিন কোমল স্বরে ডাকে মাহিরকে, মাহির ভাই। মাহির কোন সাড়া দিচ্ছে না। নিহিনের আর বুঝতে বাকি রইল না মাহির ঘুমিয়ে পড়েছে। আজ যেন সে শান্তির ঘুম দিচ্ছে। এতদিন ধরে তার মনে জমিয়ে রাখা সব কথা সে আজ তার প্রেয়সীর কাছে ব্যক্ত করেছে। এর চেয়ে শান্তির আর কি হতে পারে? নিহিন মাহিরকে ডাকতে চেয়েও আর ডাকতে পারল না। কত শান্তিতে ঘুমাচ্ছে মানুষটাকে। এই শান্তি সে নষ্ট করতে চায় না। আজ রাতটা না হয় তার প্রিয় মানুষটার ঘুমন্ত নিষ্পাপ চেহারাটা দেখেই কাটুক। অনেকক্ষণ পর মাহিরের ঘুম ভাঙে। চোখ খুলেই দেখতে পায় নিহিন তার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। ওকে দেখে মাহির মুচকি হেসে বলে, আর কত তাকিয়ে থাকবেন ম্যাম? আপনি এভাবে তাকিয়ে থাকলে যে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারবো না। বিয়ের পর সারা জীবনের জন্য আমি আপনার হয়ে যাব। তখন যত ইচ্ছে দেখবেন। আমারও আর কোন লিমিটেশন থাকবে না। এখন যদি আমি লিমিট ক্রস করে ফেলি, তখন আপনি কি করবেন? নিহিন হেসে মোলায়েম কণ্ঠে বলে, আপনি এরকম কিছুই করবেন না আমি জানি। এত বিশ্বাস আমার উপর? জি। তা এত বিশ্বাস কোত্থেকে আসলো শুনি? ভালোবাসা থেকে। কতটা ভালোবাসিস? ভালোবাসা কি পরিমাপ করা যায়? ভালোবাসার কোন পরিমাণ হয় না। ভালোবাসা মানেই ইনফিনিটি। আমি আপনাকে সীমাহীন ভালোবাসি। এই ভালোবাসার কোন লিমিটেশন নেই। অনেক কিছুই শিখে ফেলেছিস দেখি। ডাকিসনি কেন আমাকে? আপনার ঘুমন্ত চেহারা দেখতে অনেক ভালো লাগছিল। তাই আর ডাকিনি। এমনিতে ভালো লাগে না বুঝি? শুধু ঘুমালেই ভালো লাগে। ওমা সেটা কখন বললাম? আপনাকে ভালোবাসি মানে আপনার সবকিছুই ভালোবাসি। আপনি যেমনই থাকুন, সবই আমার ভালো লাগে। তবে ঘুমিয়ে থাকলে একটু বেশিই ভালো লাগে। বাহ আজকে তো একদম কথার খই ফুটছে। এতদিন এসব কথা কোথায় ছিল? জমিয়ে রেখেছিলাম। আরো কি কি জমা আছে বল, শুনি। বলবো। আপনি এত অধৈর্য হয়ে যাচ্ছেন কেন? 6 বছর ধরে তো ধৈর্য ধরেই ছিলাম। আমার মতো ধৈর্যশীল ব্যক্তি আর কোথাও খুঁজে পাবি তুই? আচ্ছা ফুপ্পা তো আপনাকে এসব বলতে না করেছে, তাহলে আপনি আজকে বলে দিলেন যে? মাহির নিহিনের কোল থেকে মাথা তুলে বলে, সব কথা আজকেই জেনে ফেলবি। ধৈর্য ধর। ধীরে ধীরে সব জানতে পারবি। এখন ঘুমাতে চল। অনেক রাত হয়েছে। ওকে। কিন্তু মাহির ভাই। নিহি প্লিজ। আর ভাই ডেকে আমার উপর অত্যাচার করিস না। এতদিন এই সব অত্যাচার সহ্য করেছি। আর পারবো না। মাহিরের কথায় নিহিন হো হো করে হেসে উঠে। মাহির নিহিনের গাল টেনে দিয়ে বলে, কতদিন পর তোকে হাসতে দেখলাম। সব সময় এমন থাকতে পারিস না। আপনি সাথে থাকলে আমি এমনই থাকব। নিহিনকে শক্ত করে জড়িয়ে ধরে মাহির বলে, আমি সব সময় তোর সাথে আছি নিহি পাখি। তোকে কেউ আমার কাছ থেকে আলাদা করতে পারবে না। মীরা নিহিনকে ডাকতে এসে দেখতে পায়, নিহিন গুনগুন করে গান গাইছে আর আয়নায় নিজেকে দেখছে।
শ্বশুরবাড়ি থেকে আসার পর থেকেই ননদিনীকে অনেক খুশি খুশি মনে হচ্ছে। কি ব্যাপার ননদিনী? মীরাকে দেখতেই নিহিন তাকে জড়িয়ে ধরে বলে, আজ আমি অনেক খুশি ভাবিজান। সে তো বুঝতেই পারছি। খুশির কারণটাই তো জানতে চাইছি। শুনবি? তাহলে দরজাটা বন্ধ করে আয়। মীরা নিহিনের দিকে ভ্রু কুঁচকে তাকায়। তারপর দরজাটা বন্ধ করে এসে আরাম করে বসে নিহিনের কথা শোনার জন্য। মাহির ভাই উনার ভালোবাসার কথা প্রকাশ করেছে মীরা। আর তুই জানিস, উনি আমাকে অনেক আগে থেকেই ভালোবাসতেন। সেই 6 বছর আগে থেকে। মীরার কথা শুনে নিহিন অবাক হয়ে বলে, তুই জানতিস? হ্যাঁ। তোকে এসব কে বলেছে? তুই কখন থেকে জানতি? আর জানলে তুই আমাকে বলিসনি কেন? আমি সব বিয়ের পরেই জানতে পেরেছি। নিহিন রাগী স্বরে বলে, তাহলে তুই আমাকে এতদিন বললি না কেন? কারণ তোকে এসব বলা বারণ ছিল। কে বারণ করেছে? তোর ভাইয়া। মানে? ভাইয়াও সব জানতো? উনিও সেই 6 বছর আগে থেকেই সব জানতেন। আমরা নিরুপায় ছিলাম নিহিন। কারণ যতদিন না মাহির ভাইয়া সব তোকে নিজে থেকে বলছেন ততদিন আমাদেরও তোকে বলা বারণ ছিল। নিহিন রাগী স্বরে বলে, তার মানে সবাই সবটা জানতো। শুধু আমাকেই অন্ধকারে রাখা হয়েছিল। তুই প্লিজ রাগ করিস না নিহিন। আমরা সবাই নিরুপায় ছিলাম। আর তোর ভাইয়া জানবেন এটাই তো স্বাভাবিক। উনিই তো মাহির ভাইয়ার সবচেয়ে কাছের বন্ধু। উনি আমাকেও এসব কথা বলতে চাননি। আমি অনেক জোর করার পর বলেছেন আমাকে। উনি বলার আগে আমাকে দিয়ে প্রমিস করিয়ে নিয়েছিলেন যাতে আমি এসব তোকে না বলি। বুঝেছি। এবার তুই বল মাহির ভাইয়া তোকে কিভাবে প্রপোজ করেছে? এসব কিভাবে হলো? নিহিন মীরাকে সবকিছু বলে। ওয়াও! তাহলে তো আপনাদের মধ্যে অনেক কিছুই হয়েছে ননদিনী। নিহিনকে ধাক্কা দিয়ে বলে মীরা। এই না। তুই যেমন ভাবছিস তেমন কিছুই হয়নি। ছাদে দুজনে একা ছিলি। আর কিছু হয়নি বললেই আমি বিশ্বাস করে নিব। নিহিন বিছানা থেকে উঠে বলে, বললাম তো কিছু হয়নি। তুই যা তো এখান থেকে। কিছু না হলে লজ্জা পাচ্ছিস কেন? তুই বুঝবি না। আমি না বুঝলে কে বুঝবে? ভুলে যাস না এসব বিষয়ে তোর চেয়ে আমার এক্সপেরিয়েন্স বেশি। যা যা ভাইয়া তোকে ডাকছে। কোথায় ডাকছে? আমি তো শুনিনি। আর উনি এই সময় আসেন নাকি? আসে না। বিয়ের পর তো ভাইয়াকে অসময়েও বাড়িতে দেখা যায়। আমি কিছু খেয়াল করি না ভেবেছিস? ভাই আমার এখন বউ পাগলা হয়ে গেছে। আর তুইও তো বর পাগলি হয়ে গেছিস। বর পেলে আর বান্ধবীর কথা মনেই থাকে না তোর। হয়েছে হয়েছে এবার চুপ কর। অসভ্য একটা। আমি বললেই অসভ্য। আর তুই বললে কিছু না, তাই না? ঠিক আছে আমি আর কিছু বলছি না। এই কথাটা আমি এই নিয়ে 1000 বার শুনে ফেলেছি। তাই প্লিজ আর বলিস না। তুই তোর বরের কাছে যা। উনি কি সত্যিই এসেছেন? নাকি তুই মজা করছিস আমার সাথে? হ্যাঁ রে বাবা সত্যি। মীরা চলে যেতেই নিহিন অট্টহাসিতে ফেটে পড়ে। আর হাসতে হাসতে বলে, বর পাগলি একটা। অনেকদিন হয়ে গেল নিহিন ওই বাড়ি থেকে এসেছে। প্রায় প্রতিদিন রাতেই তার মাহিরের সাথে কথা হয়। মাহির প্রতিদিন অফিস থেকে ফিরেই নিহিনকে কল দেয়। মাহিরের সাথে কথা বলে ঘুমানো তার একটা অভ্যাসে পরিণত হয়েছে। যেদিন মাহিরের সাথে কথা হয় না সেদিন যেন নিহিন শান্তিতে ঘুমাতে পারে না। সে যেন এক মাহিরেই আসক্ত হয়ে পড়েছে। আজও তার ব্যতিক্রম হয়নি। মাহিরের সাথে কথা বলে সে শান্তির ঘুম দিয়েছে। সকাল সকাল মারিয়া খানের ডাকাডাকিতে তার ঘুম ভাঙে। নিহিন উঠে ফোনটা হাতে নেই। ফোন নিয়েই দেখতে পায় মাত্র 7টা বেজেছে। সচরাচর মারিয়া খান তাকে এত তাড়াতাড়ি ডাকেন না। কারণ তিনি জানেন নিহিন সকালে যখন নামাজ পড়তে উঠে তখনই সে তার পড়াশোনা কমপ্লিট করে, তারপর ঘুমায়। তাই তিনিও আর মেয়ের ঘুমের ব্যাঘাত ঘটান না। কিন্তু আজ এত সকালে ডেকে দেওয়ায় নিহিন অবাকের সাথে সাথে কিছুটা বিরক্ত হয়ে বলে, মাত্র 7টা বেজেছে আম্মু। তুমি এত সকাল সকাল ডাকাডাকি করছো কেন আমাকে? শোন মেয়ের কথা। নিজের বিয়ের দিন কেউ এভাবে পড়ে পড়ে ঘুমায়? বিয়ে? কার বিয়ে?
কি বলছো তুমি এসব? শোন মেয়ের কথা। নিজের বিয়ের দিন কেউ এভাবে পড়ে পড়ে ঘুমায়? বিয়ে? কার বিয়ে? কি বলছো তুমি এসব? মারিয়া খান কাঁথা ভাঁজ করতে করতে বললেন। তোর বিয়ে? তাড়াতাড়ি জাগিয়ে ফ্রেশ হয়ে আয়। নিহিনের আহাম্মকের মতো তাকিয়ে রইল মারিয়া খানের দিকে। কি হলো এভাবে তাকিয়ে আছিস কেন? আমার অনেক কাজ নিহিন। আমি এখন তোর পেছনে সময় নষ্ট করতে পারবো না। যা তাড়াতাড়ি। আমি মীরাকে পাঠাচ্ছি, ও তোকে রেডি করে দিবে। আম্মু তুমি কি আমার সাথে কোনোভাবে মজা করছো? দেখো আমার এখন এসব ভালো লাগছে না। ভালো করে ঘুমও হয়নি আমার। ঘুমাতে দাও আমাকে। মারিয়া খান এবার বেশ বিরক্ত হয়ে বলেন, তোর কি আমাকে দেখে মনে হচ্ছে আমি মজা করার মুডে আছি? রাজ্যের কাজ পড়ে আছে আমার। তোর সাথে মজা করার সময় নেই। মানে কি আম্মু? আমার বিয়ে আর আমিই জানি না। কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। আমার বিয়ে কখন ঠিক হলো? কার সাথে ঠিক হলো? আর তোমরা আমার মতামত নেওয়ার প্রয়োজনও মনে করলে না। আমি এখন বিয়ে করতে চাই না। সেসব তোর শাশুড়ি আর তোর বাপকে গিয়ে জিজ্ঞেস কর। আমার একটা মাত্র মেয়ে। আমি তো চাইনি এত তাড়াতাড়ি বিয়ে দিতে। কেউ আমার কথা শুনল না। তোর শাশুড়ি তো তোকে নিয়ে যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আরে বাবা আমি কি বলেছি আমার মেয়ে বিয়ে দিব না? বলেছিলাম আরো পরে দিব। কিন্তু কেউ আমার কথা শুনল না। নিহিনের যেন সব কথা মাথার উপর দিয়ে গেল। সে মনে মনে বলতে লাগলো, এসব কি মাহির ভাই জানে? আমি উনাকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। আমাকে এক্ষুনি মাহির ভাইয়ের সাথে কথা বলতে হবে। এই ভেবে সে দ্রুত ফোনটা নিয়ে রুম থেকে বের হয়ে যায়। আর মারিয়া খান ওকে ডাকতে থাকেন, কিন্তু সেসব নিহিনের কর্ণপাত হলো কিনা বোঝা গেল না। নিহিন ছাদে এসে মাহিরকে কলের উপর কল করেই যাচ্ছে, কিন্তু ওপাশ থেকে কেউ রিসিভই করছে না। সময় যত বাড়তে লাগলো নিহিনের হৃদস্পন্দন তত বাড়তে লাগলো। এখন যেন হৃদপিণ্ডটা বেরিয়ে চলে আসবে। মাহির কল রিসিভ করছে না দেখে সে মীরার কাছে ছুটে গেল। মীরার রুমে গিয়ে দেখল মীরা রুমে নেই। তাই সে দ্রুত নিচে নেমে রান্নাঘরের দিকে গেল। মীরা মারিয়া খান আর রাজিয়া খানের সাথে হাতে হাতে কাজ করে দিচ্ছে। নিহিনকে রান্নাঘরের দিকে আসতে দেখে রাজিয়া খান বলেন, নিহিন তুই এখানে কি করছিস? তারপর তিনি মীরাকে উদ্দেশ্য করে বলেন, ওকে রুমে নিয়ে যাও। আমি নাস্তা পাঠিয়ে দিচ্ছি। আমরা এই দিকটা দেখে নিচ্ছি। তোমার কাজ হলো ওকে রেডি করে দেওয়া। মীরা নিহিনের কাছে আসতেই নিহিন বলে, এসব কি হচ্ছে মীরা? কেউ আমাকে ক্লিয়ারলি কিছু বলছে না কেন? তুই অন্তত বল প্লিজ। বলছি, তুই আগে রুমে চল। রুমে আসতেই নিহিন আবারও জিজ্ঞেস করে, এবার তো বলবি। এই বাড়িতে হচ্ছেটা কি? তুই এত অস্থির হয়ে যাচ্ছিস কেন? অস্থির হব না। তুই জানিস না আমি কেন অস্থির হয়ে যাচ্ছি। এত হেয়ালি কেন করছিস মীরা? তুই কি আদৌ বলবি? এত অস্থির হওয়ার মতো কিছু হয়নি। তুই যাকে চেয়েছিস তার সাথেই তোর রেজিস্ট্রি হবে আজ। মানে? মীরা নিহিনের দু কাঁধে হাত রেখে বলে, মানে আপনার প্রাণপ্রিয় মাহির ভাইয়ের সাথেই আপনার বিয়ে হচ্ছে ননদিনী। আমি এসবের কিছু জানি না কেন। কখন ঠিক হলো এসব? আর কেউ আমাকে একবারও জানানোর প্রয়োজন মনে করল না। এইসব অনেক আগেই ঠিক হয়েছিল। শুধু আমরা কেউ জানতাম না। আমাদের যখন পরীক্ষা চলছিল তখনই বড়রা সব ঠিক করে ফেলেছিলেন। কিন্তু কাউকেই জানাননি। মানে মাহির ভাইও জানতেন না? না। আজব তো। এত কিছু হয়ে গেল আর আমরা টেরও পেলাম না। আমরা যখন পরীক্ষা দিতে চলে গিয়েছিলাম তখনই ফুপ্পা ফুপ্পি এখানে এসেছিলেন বিয়ের প্রস্তাব নিয়ে। আর বাড়ির সবাই তো এক কথায় রাজি। মাহির ভাইয়াকে তো এই বাড়ির সবাই পছন্দ করে। উনার মতো একজন মানুষের সাথে তোর বিয়ে হলে উনাদের আর কোন চিন্তাই থাকবে না। তাই সবাই মিলে তোদের বিয়ে ঠিক করে ফেলেছেন। ফুপ্পি তোদের জানাতে না করেছেন। উনি চেয়েছিলেন তোদের চমকে দিবেন। আমরা জানলে তোদের বলে দেব, তাই আমাকে আর তোর ভাইয়াকেও কিছু বলেনি। আমি তো জানতে পেরেছিলাম কাল রাতে। নিহিন সবকিছু শুনে বিছানায় ধপ করে বসে পড়ল। আর বলল, এবার আমার কাছে সবটা ক্লিয়ার হলো।
কিন্তু আম্মু যে বলল উনি মতো দেননি। না, ছোট আম্মু আর ছোট আব্বু চেয়েছিলেন বিয়েটা আরো পরে দিতে। কিন্তু ফুপ্পির জেদের কাছে সবাইকে হার মানতে হলো। তাই আজ তোদের রেজিস্ট্রি হবে। তার 1 সপ্তাহ পর আনুষ্ঠানিকভাবে বিয়ে। মাহির ভাই তো নিশ্চয় এতক্ষণে সব জেনেছেন। উনি কেন আমার ফোন ধরছেন না? হয়তো উনি ব্যস্ত। এবার তুই ফ্রেশ হয়ে নে, না হলে তোর সাথে সাথে আমিও বকা খাবো। নিহিনকে মীরা সাজিয়ে দিচ্ছে। আর নিহিন স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে আয়নার দিকে। আজ সে লিখিতভাবে মাহিরের বউ হবে। ভাবতেই সারা গায়ে শিহরণ বয়ে যাচ্ছে। অদ্ভুত এক অনুভূতি হচ্ছে। তার বুকের ভেতর যেন দিরিম দিরিম করছে। এই অনুভূতি কখনো ভাষায় প্রকাশ করা যায় না। এই অনুভূতির সাথে বোধহয় মেয়েরা বিয়ের দিনই পরিচিত হয়। নিহিনকে দেখে মীরা বলে, কি রে, কি ভাবছিস? আজকের পর থেকে আপনি হয়ে যাবেন মিসেস মাহির আহমেদ। কেমন ফিল হচ্ছে আপনার? মীরার মুখ থেকে মিসেস মাহির নামটা শুনতেই নিহিনের হৃদস্পন্দন আরো জোরালো হলো। এক অজানা শিহরণ বয়ে গেল। সে মুচকি হেসে মনে মনে নামটা আরো কয়েকবার আওড়ালো। মিসেস মাহির, মিসেস মাহির, মিসেস মাহির। সাজানো শেষ করে মীরা নিহিনকে একটা হালকা গোলাপি কালারের একটা শাড়ি পরিয়ে দিল। তারপর তাকে আয়নার সামনে দাঁড় করিয়ে বলল, আজ তো মাহির ভাইয়া আমার ননদিনীর কাছ থেকে চোখ ফিরাতেই পারবেন না। কি কিউট লাগছে রে তোকে নিহিন। কারোর নজর না লেগে যায়। আমি যদি ছেলে হতাম তাহলে আজকে তোকে দেখে ক্রাশ খেতাম। হয়তো বিয়ের আসর থেকে তোকে নিয়ে পালাতাম। বলেই মীরা হো হো করে হেসে উঠল। নিহিনও মীরার কথা শুনে হেসে বলে, এটা একটু বেশিই হয়ে গেল না? তুইও পারিস বটে। আমার কথা বিশ্বাস না হলে মাহির ভাইয়ার কাছ থেকেই না হয় শুনে নিস। এমনও হতে পারে উনি আর আনুষ্ঠানিক বিয়ের অপেক্ষা করলেন না, এর আগেই বাসর সেরে ফেললেন। মীরার কথাটা শুনে নিহিন লজ্জায় অন্য পাশে ঘুরে যায়। আর বলে, যা, কি বলছিস এসব? তোর মুখে কিছুই আটকায় না তাই না? বিয়ের পর থেকে তুই বেশি ঠোঁটকাটা হয়ে গেছিস। যা মুখে আসে তাই বলে দিস। মীরা নিহিনের সামনে গিয়ে নিহিনের গাল টেনে দিয়ে বলে, আপনিও হয়ে যাবেন ননদিনী। শুধু বিয়েটা হওয়ার অপেক্ষা। লজ্জায় তো গাল দুটো একেবারে টমেটোর মতো লাল হয়ে গেছে। এর মধ্যেই মারিয়া খান এসে বলেন, তোমাদের এখনো হয়নি? এই তো হয়ে গেছে। দেখো তোমার মেয়েকে কেমন লাগছে। মারিয়া খান মেয়ের কাছে এসে গালে দুহাত রেখে ছলছল চোখে তাকিয়ে বলেন, খুব মিষ্টি লাগছে আমার মেয়েকে। একদম বউ বউ লাগছে। কারোর যেন নজর না লাগে। বলেই তিনি একটা সুরা পরে ফু দিয়ে দেন। তারপর তিনি মীরাকে বলেন, তুমি এখনো রেডি হওনি কেন? এই তো এখনই যাচ্ছি। নিহিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছিল। এমন সময় মালিহা খান রুমে প্রবেশ করেন। তিনি নিহিনকে দেখেই বলেন, মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে আমার মেয়েকে। নিহিন মালিহা খানকে দেখে একটু অভিমানী সুরে বলে, ফুপ্পি এটা কিন্তু তুমি একদম ঠিক করনি। আমার বিয়ে অথচ আমাকেই জানাতে দাওনি। হয়েছে এখন আর আমার উপর রাগ দেখাতে হবে না। আমি জানি মনে মনে তুই অনেক খুশি। তুইও যে আমার ছেলেকে ভালোবাসিস সেটা আমি জানি না ভেবেছিস। কিন্তু, কোন কিন্তু না। এখন তাড়াতাড়ি নিচে চল। আমার ছেলেটা তোকে দেখার জন্য অস্থির হয়ে পড়েছে। আরেকটু দেরি করলে ও নিজেই উপরে চলে আসবে। ও আমাকে কি বলেছে জানিস? তোমার বৌমাকে তাড়াতাড়ি নিয়ে আসো আম্মু। না হলে আমি নিজেই গিয়ে ওকে নিয়ে আসব। মালিহা খানের কথা শুনে নিহিন মনে মনে বলতে থাকে, এই কোন ছেলেকে বিয়ে করছি আমি? লজ্জা বলতে কি কিছু অবশিষ্ট আছে উনার মধ্যে? মাকে কেউ এসব বলে চলবে?